এই অবধি আমাদের একটা পার্ট হলো, একটা পোর্শন হলো। নেক্সট আমরা শুরু করব নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ যেটা পড়লাম, তারপরে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সঞ্চয় কার্যের ফলে এরকম অনেকগুলো ভূমিরূপ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু অনেকগুলো ডায়াগ্রামও রয়েছে, চিত্র দেওয়া রয়েছে, যেগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। প্রথমে আমরা দেখে নিচ্ছি পলল বেজনী, যেটাকে আমরা বলছি অ্যালুভিয়াল ফ্যান। পলল কথাটার মধ্যে দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একটা পলি মিশ্রিত একটা অবস্থা রয়েছে। পলল বেজনী, তাহলে এটার মানেটা কি? পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি, কাকড় প্রভৃতি সঞ্চিত হয়ে, কি কি সঞ্চিত হচ্ছে? নুড়ি, বালি, পলি, কাকড়, এগুলো সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করছে। কি আকৃতির? শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি করছে, তাকে আমরা বলছি পলল শঙ্কু। এই পলল শঙ্কুর উপর দিয়ে যখন নদী বিভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, তখনই তাকে বলি কি? পলল বেজনী। যে নদীতে জলপ্রবাহ বেশি কিন্তু পলির পরিমাণ কম, সেখানে পলল বেজনী গড়ে ওঠে এবং হিমালয়, আন্দিজ, রকি এগুলো হচ্ছে তার উদাহরণ। তাহলে জলপ্রবাহ বেশি থাকবে কিন্তু পলির পরিমাণ কম থাকবে, সেখানে আমরা পলল বেজনী দেখতে পাচ্ছি। নেক্সট ল্যান্ডফর্মে যাব, নদী বাঁক বা মিয়েন্ডার। বাঁক মানেই কিন্তু নদী যেখানে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। কি বলছে? মধ্য এবং নিম্ন প্রবাহে সঞ্চয় কার্য মানেই কিন্তু এখানে আর উচ্চ প্রবাহ নেই। এই উচ্চ প্রবাহ শেষ হয়ে গেল ইরোশনাল কাজের মাধ্যমে পার্বত্য প্রবাহে। সঞ্চয় কার্য শুরু হচ্ছে এই যে আঁকা বাঁকা যে ভূমিরূপ, যেটা হচ্ছে আমাদের মালভূমি অঞ্চল হিসেবে আমরা জেনে থাকি, সেই ধরনের ভূমিরূপে কিন্তু আমাদের সঞ্চয় কার্য শুরু হচ্ছে। ঠিক আছে? তো এই এঁকে বেঁকে যে প্রবাহিত হচ্ছে নদী, এবং সামান্য বাধার সম্মুখীন হলেই নদী তার গতিবেগ পরিবর্তন ঘটায়, এবং এঁকে বেঁকে প্রবাহিত হওয়ায় একেই আমরা নদীবাঁক বলে থাকি। ধরো তুমি যাচ্ছ, এটা ধরো তোমার রাস্তা, রাস্তার ধারে একটা বিশাল বড় গর্ত আছে, তাহলে তুমি নিশ্চয়ই সেই গর্তটাকে টপকাতে চাইবে। তা তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে তুমি কি এই দেখলে যে একটা গর্ত রয়েছে, তুমি কি এই রাস্তা দিয়েই যাওয়াটা কন্টিনিউ করবে? কখনোই না। আমরা তখন কি করব? আমাদের অভিমুখ চেঞ্জ করে দেব। যে রাস্তা দিয়ে আমাদের কোনো রকম বিপদ রয়েছে, ফাঁড়া রয়েছে, সেই রাস্তা আমরা অবশ্যই যাব না, কন্টিনিউ করব না। তখন এই যে মুখটা ঘুরিয়ে দিলাম, তার মানে নদীও এইভাবে যেতে যেতে কখনো কখনো তার মুখের পরিবর্তন করছে, অভিমুখে চেঞ্জ করছে। সেইটার ফলে যখন এই বাঁকগুলো তৈরি হচ্ছে এবং এই বাঁক অঞ্চলগুলোতে বিভিন্ন নুড়ি বালি কাকড় জমা হচ্ছে, ফলে পলির সঞ্চয় হচ্ছে, সেটাকেই আমরা বলে থাকছি নদী বাঁক। তুরস্কের আঁকা বাঁকা নদী মিয়েন্ডারের নাম অনুসারেই এই ভূমিরূপের নাম হয় মিয়েন্ডার। নেক্সট চলে যাব অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটাকে আমরা কি বলছি? অক্সবো লেক। নিম্ন প্রবাহে আঁকাবাঁকা পথে প্রবাহিত নদী বাঁকের বাইরের পাটটি বেশি ক্ষয় হয় এবং ভেতরের পারে পলি জমা হতে থাকে। এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আঁকাবাঁকা নদী পথের ক্ষেত্রে বাইরের দিকটাতে পলি জমছে আর ভেতরের দিকটাতে জল, ভেতরের দিকটাতে পলি আর বাইরের দিকের পাটটাতে ক্ষয় হচ্ছে। এর ফলে নদীর বাঁক আরো বাড়ছে এবং একসময় বাঁকটি ক্ষয়প্রাপ্ত হয়ে ঘোড়ার খুরের মতো একটি অংশ হিসেবে তৈরি হয়, এবং যে অংশটা কিন্তু নদী থেকে ভীষণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মূল নদীটি সোজাভাবে প্রবাহিত হয়। এই এতটা কথার মধ্যে এই দুটো সেন্টেন্স কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হওয়ার পরে কিন্তু সেই হ্রদটা নদীর সঙ্গে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, নদীর সাথে এর কোনো সম্পর্ক থাকে না, মূল নদীটি সোজা পথে প্রবাহিত হয়। এই ঘোড়ার খুরের মতো বিচ্ছিন্ন যে হ্রদ, তাকেই আমরা বলে থাকি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। যেমন গঙ্গা নদীর নিম্ন প্রবাহে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ আমরা দেখতে পাই। নেক্সট আমাদের আসছে প্লাবন ভূমি বা ফ্ল্যাট প্লেন, যেটা আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম। নদীর জল যখন হঠাৎ করে বৃদ্ধি পাচ্ছে, সেটা কি কারণে বৃদ্ধি পেতে পারে? হঠাৎ করে ধরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে বা যে কোনো কারণে হয়তো নদীর জল বাড়ছে, ফলে অতিরিক্ত জল নদী খাত ছাপিয়ে যখন পার্শ্ববর্তী উপকূল অঞ্চলে প্লাবিত হয়, নদীর তো একটা ধারণ ক্ষমতা রয়েছে। ধরো আমরা খাচ্ছি, খেয়েই যাচ্ছি, এরপরে বাকিটা তো বমি হয়ে যাবে। তো নদীর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হয়। আমাদের নেওয়ারও যেরকম ইনটেক পাওয়ার একটা আছে, তেমনি নদীর ক্ষেত্রেও জল ধারণের একটা ক্ষমতা আছে। সেটার অতিরিক্ত হয়ে গেলে নদীর পাশের অঞ্চলগুলো ভীষণভাবে প্লাবিত হতে থাকে এবং পলি বালি কাদা জমা হয়ে এই অঞ্চলে সমভূমি সৃষ্টি করে। এই সমভূমিকেই আমরা বলে থাকি প্লাবন ভূমি, ইংলিশে যেটাকে বলা হয় ফ্ল্যাট প্লেন। যেমন গঙ্গা, সিন্ধু নদীতে এগুলো দেখা যায়। চলে যাব নেক্সট ল্যান্ডফর্মে, স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেভি।
নদীতে প্লাবনের ফলে নদী খাতের পার্শ্ববর্তী অঞ্চলে পলি জমতে জমতে নদী এবং প্লাবনভূমির মাঝে, যেটা এক্ষুনি তুমি বললে এই প্লাবনভূমি, এই নদী আর প্লাবনভূমির মাঝে বেশি উচ্চতা সম্পন্ন ভূমির সৃষ্টি হয়। একে আমরা বলে থাকি স্বাভাবিক বাঁধ, যেমন মিশরের নীল নদ। খাঁড়ি, এস্টরিন, ব্যাংক, প্রত্যেকটার দেখো ইংলিশ ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে, যে ইংলিশ ওয়ার্ড গুলো কিন্তু জানা ভীষণভাবে তোমাদের পক্ষে দরকারি। এই খাঁড়িতে কি হচ্ছে? মোহনা, যেটা আমরা মাউথ অফ দ্য রিভার বললাম, মোহনা যেখানে নদী সমুদ্রে মিশছে। এই মোহনার কাছে নদীর স্রোত বেশি হলে পলি, বালি, কাদা সবকিছু সঞ্চিত হতে পারে না। সবসময় মনে রাখবে, যেখানে নদীতে স্রোত বেশি সেখানে কিন্তু এইগুলো সঞ্চয় হতে পারে না, যেখানে স্রোত কম সেখানে কিন্তু এগুলো খুব সহজে সঞ্চয় হতে পারে, কারণ নদীর জল খুব দ্রুত গতিতে এদেরকে বয়ে নিয়ে যেতে পারে না। তাহলে নদীর স্রোত বেশি হলে পলি, কাদা, বালি জমা হতে পারে না, ফলে নদীর মোহনা যথেষ্ট খোলা এবং চওড়া হয়। একে আমরা কি বলে থাকি? খাঁড়ি অঞ্চল। রাশিয়ার ওব নদীর মোহনায় এই ধরনের খাঁড়ি দেখা যায় এবং এটি পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি, মনে থাকে যেন, রাশিয়ার ওব নদীর মোহনায় অবস্থিত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি। নেক্সট চলে যাব বদ্বীপ। এই বদ্বীপের 3 ধরনের প্রকৃতি হয় বা 3 ধরনের শ্রেণী বিভাগ হয়, সেটাও আমরা পড়বো। প্রথমে জেনে নেব বদ্বীপের ডেফিনিশন কি, সংজ্ঞা কি, কিভাবে একটা অঞ্চলে বদ্বীপ অঞ্চল তৈরি হয়। মোহনার কাছে নদীর গতিবেগ অনেকটাই কম, অনেকটা কমে যায়, তাই এখানে নদী দ্বারা পরিবাহিত প্রায় সমস্ত পদার্থই আস্তে আস্তে সঞ্চিত হতে থাকে। আগের প্যারাগ্রাফটাতেই আমরা সেটা পড়লাম, নদীর স্রোত বাড়লে জিনিসপত্র যেগুলো নিয়ে আসছে ওপর থেকে সেগুলো সঞ্চিত হতে পারে না, নদীর স্রোত কমলেই সেইগুলো সঞ্চিত হতে পারে। এইভাবে সঞ্চয়ের ফলে নদীবক্ষে মাত্রাহীন বাংলা ব অক্ষরের মতো দ্বীপের সৃষ্টি হয়, যাকে আমরা বদ্বীপ বলি। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্রের সম্মিলিত বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটা আমাদের মনে রাখতে হবে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সম্মিলিত বদ্বীপ। বদ্বীপকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, একটা ধনুকাকৃতি, একটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড বদ্বীপ, একটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। 3টেরই ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ তোমাদের কাছে দেওয়া রইল। ধনুকাকৃতি বদ্বীপ বলতে কি বুঝি? দেখো, এই জাতীয় বদ্বীপের আকৃতি ধনুকাকার হয়, যা দেখতে অনেকটা বাঁকানো ফলার মতো হয়। প্রধান নদী ধনুকের মতো, যেটা এইরকম বাঁকা হতে পারে বা উল্টো দিকে বাঁকানো হতে পারে। এখানে প্রধান নদী বা অনেক শাখা প্রশাখা বিশিষ্ট নদী দ্বারা গঠিত হয় বলে এই দ্বীপের বাইরের অংশ উত্তল দেখায়, এবং এই দ্বীপ জিহ্বাগ্র বা বদ্বীপ বা ব্যাজনী দ্বীপ নামেও কিন্তু পরিচিত। সিন্ধু নদী, গঙ্গা, পদ্মা, মেঘনা, নীল, হোয়াংহো, পো, রাইন, এই সমস্ত নদীর বদ্বীপ এই ধরনের বদ্বীপের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। তাহলে এই সমস্ত নদী বদ্বীপ হচ্ছে ধনুকাকার বা ধনুকাকৃতি বদ্বীপ, বা অন্যান্য ভাবে তোমাকে যদি বলে যে জিহ্বাগ্র বদ্বীপ বা ব্যাজনী বদ্বীপ, তাহলে তোমাকে এই উদাহরণগুলো দিতে হবে। তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড বদ্বীপ কি? প্রধান নদী যখন করাতের দাঁতের তীক্ষ্ণ সম্মুখে ভাগের মতো সমুদ্রে প্রবেশ করে এবং সেটাকে বলে তীক্ষ্ণাগ্র। তীক্ষ্ণাগ্র মানে হচ্ছে দাঁতের তীক্ষ্ণ যে জায়গাগুলো থাকে, যেটা সব থেকে সরু, সেই রকম ভাবে যদি সমুদ্রে প্রবেশ করে তখন সেটা তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাস্পেড। ইটালির টাইবার নদীর বদ্বীপ হচ্ছে এর উদাহরণ। ইটালির টাইবার নদী, মনে থাকবে, ইটালির টাইবার নদী। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ দেখেই, মানে শুনেই, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বদ্বীপে পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয় বা যে বদ্বীপ দেখতে অনেকটা পাখির পায়ের মতো, সেখানে আমরা পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাই, যেটা মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ, যেটা আমরা খুব ছোট্টবেলা থেকে পড়ে আসছি, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ। সেটা কোন আমেরিকায় তৈরি হয় তোমরা নিজেরা বলবে, নিজেরা ফাইন্ড আউট করে আমাকে পরে জানাবে।